আজকের ক্লাসে আমরা থিওরিজ অফ পপুলেশন গ্রোথ এই টপিক থেকে ম্যালথাসের পপুলেশন থিওরি সম্পর্কে জানার চেষ্টা করব। তো আমরা যার কাজ বা যার গবেষণা সম্পর্কে জানতে যাচ্ছি, প্রথমেই আমাদেরকে তার সম্পর্কে, ব্যক্তি ম্যালথাস সম্পর্কে কিছু তথ্য জেনে রাখা উচিত। দেখো, ম্যালথাস একজন ব্রিটিশ অর্থনীতিবিদ এবং ধর্মযাজক ছিলেন। তার পুরো নাম থমাস রবার্ট ম্যালথাস। তিনি 1766 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং 68 বছর বয়সে অর্থাৎ 1834 খ্রিস্টাব্দে পরলোক গমন করেন। তিনি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটি কলেজে ইকোনমিক্সের টিচার হিসাবে নিযুক্ত হন এবং আমৃত্যু তিনি সেখানে শিক্ষকতা করেন। ম্যালথাস পশ্চিম ইউরোপের বিভিন্ন দেশে ভ্রমণ করে জনসংখ্যা সংক্রান্ত বিভিন্ন ডেটা বা তথ্য সংগ্রহ করেন। তিনি তার বাস্তব অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ থেকে অ্যান এসে অন দ্য প্রিন্সিপাল অফ পপুলেশন নামে একটি প্রবন্ধ রচনা করেন, যা 1798 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। তিনি তার প্রবন্ধে পপুলেশন পেসিমিজম বা জনসংখ্যার হতাশা তথ্য উপস্থাপন করেন। এবার আমরা দেখে নিয়ে চলো এই ম্যালথাসের পপুলেশন থিওরির মূল বক্তব্য কি। ওকে, দেখো, তোমরা মনে রাখবে যে ম্যালথাস মূলত ন্যাচারাল ল বা প্রাকৃতিক নিয়মের উপর ভিত্তি করেই তিনি তার পপুলেশন থিওরি উপস্থাপন করেছিলেন। তো আমরা যদি এই ম্যালথাসের পপুলেশন থিওরি খুব ভালোভাবে পর্যবেক্ষণ করে যদি পড়ি, তাহলে দেখব যে ম্যালথাসের পপুলেশন থিওরির দুটি মূল ভিত্তি আছে। সেই দুটি মূল ভিত্তি কি কি দেখো। একটা হচ্ছে যে মানুষের বেঁচে থাকার জন্য খাদ্যের প্রয়োজন আছে, খুব স্বাভাবিক বিষয়। 2 নম্বর, নারী ও পুরুষের মধ্যে পারস্পরিক আকর্ষণ। তো এই যে নারী আর পুরুষের মধ্যে যে পারস্পরিক আকর্ষণ, এই আকর্ষণের বিষয়টি চিরন্তন, সত্য এবং শাশ্বত। খুব স্বাভাবিক, নারী ও পুরুষের মধ্যে আকর্ষণ ছিল, আছে এবং থাকবেই, তাই তো। আর এই নারী ও পুরুষের মধ্যে এই যে আকর্ষণ, এই আকর্ষণ থেকেই সন্তান উৎপাদন হয়, আর যার ফলস্বরূপ কি জনসংখ্যা বৃদ্ধি পায়, তাই তো। তিনি বলেছেন যে এই যে জনসংখ্যা বৃদ্ধি পায়, এই জনসংখ্যার বৃদ্ধি আর খাদ্যের যোগান, কি বলছি, জনসংখ্যার বৃদ্ধি আর খাদ্যের যোগান, এই দুইয়ের মধ্যে একটা পারস্পরিক সম্পর্ক আছে। আর এই জনসংখ্যার বৃদ্ধি আর খাদ্যের যোগান, এই দুইয়ের পারস্পরিক সম্পর্কের উপর ভিত্তি করেই তিনি তার মতবাদটি উপস্থাপন করেছেন। তিনি বলেন যে জমির উৎপাদন ক্ষমতার তুলনায় মানুষের, মানে জমির খাদ্য উৎপাদন ক্ষমতার তুলনায় মানুষের সন্তান উৎপাদন ক্ষমতা অনেক অনেক বেশি। তাছাড়া পৃথিবীতে জমির পরিমাণ নির্দিষ্ট, তাই তো, মানে জমির পরিমাণ সীমিত এবং জমির উৎপাদন শক্তির বা উৎপাদন ক্ষমতার একটি চরম বা সর্বোচ্চ সীমা আছে, তাই কি না। যেমন ধরো যে 1 বিঘা জমি আছে, তুমি সেই 1 বিঘা জমিতে ধান চাষ করলে, একদম উন্নত প্রযুক্তির মাধ্যমে তুমি ধান চাষ করলে, দেখা গেল 1 বিঘা জমি থেকে তুমি 10 কুইন্টাল ধান পেলে। তো কখনোই তুমি ওই 1 বিঘা জমি থেকে কখনোই 100 কুইন্টাল ধান উৎপাদন করতে পারবে না, তুমি যত প্রযুক্তি ব্যবহার করো না কেন। 1 বিঘা জমি থেকে কখনোই 100 কুইন্টাল ধান উৎপাদন করতে পারবে না। ওকে, তার মানে জমির কি একটা কি উৎপাদন বা উৎপাদন ক্ষমতার একটি চরম বা সর্বোচ্চ সীমা আছে, তাই তো। কিন্তু জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে কিন্তু কোনো চরম সীমা নেই। যদি জনসংখ্যা নিয়ন্ত্রণ করা না যায় বা যদি জনসংখ্যার বৃদ্ধি নিয়ন্ত্রণ না করা হয়, তবে জনসংখ্যা কি হবে, জনসংখ্যা ক্রমাগত বাড়তেই থাকবে, তাই কি না। ফলে একসময় কি হবে, যে খাদ্য উৎপাদনের হারের তুলনায়, তাই কি না, যে খাদ্য উৎপাদনের হারের তুলনায় জনসংখ্যা বৃদ্ধির হার অনেক অনেক
বেশি হবে। ম্যালথাস মনে করেন দেখো যে জনসংখ্যার বৃদ্ধি হয় জিওমেট্রিক হারে বা জ্যামিতিক হারে, অর্থাৎ 1 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 8, 8 থেকে 16, 16 থেকে 32 এভাবে জনসংখ্যা বৃদ্ধি ঘটবে। ওকে, আর খাদ্যের যোগানের বৃদ্ধি হয় অ্যারিথমেটিক হারে বা গাণিতিক হারে, 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, 4 থেকে 5, 5 থেকে 6 এভাবে খাদ্যের যোগান বৃদ্ধি পাবে। ওকে, তো তিনি এভাবে হিসাব কষে একটি সিদ্ধান্তে আসেন যে যদি জনসংখ্যার বৃদ্ধিকে নিয়ন্ত্রণ না করা হয় তাহলে প্রতি 25 বছর অন্তর, খুব ভালো করে মনে রাখবে, প্রতি 25 বছর অন্তর জনসংখ্যা দ্বিগুণ হবে, মানে জনসংখ্যা ডাবল হবে। ওকে, তো তার যে এই যে এই হিসাবটিকে যদি আমরা একটা ছকের সাহায্যে দেখি তাহলে কেমন হয় দেখো দেখো এই বছর জনসংখ্যা খাদ্যের যোগান, ঠিক আছে। দেখো তো বছর একদম শুরুতে দেখো জনসংখ্যা 1 একক, খাদ্যের যোগান 1 একক, তার মানে কি দেখো জনসংখ্যা আর খাদ্যের যোগানের মধ্যে কি একটা ভারসাম্য আছে। এবার 25 বছর পরে জনসংখ্যা কি দ্বিগুণ হবে, তাই তো, যেহেতু জনসংখ্যা কি জিওমেট্রিক হারে বাড়ছে, তাই তো, তাহলে জনসংখ্যা 1 একক থেকে হলো কত 2 একক, তাই তো। ঠিক একই রকম খাদ্যের যোগান অ্যারিথমেটিক হারে বাড়ছে, ফলে 1 থেকে কি হবে 1 থেকে 2, তার মানে 1 থেকে 2 একক। তাহলে দেখো এই 25 বছর পরেও কিন্তু কি হবে যে জনসংখ্যা আর খাদ্যের যোগানের মধ্যে একটা কি ভারসাম্য থাকছে, তাই তো। এবার 50 বছর পর তাহলে দেখো, তাহলে কি বলছি, প্রতি 25 বছর অন্তর জনসংখ্যা কি দ্বিগুণ হয়, তাই তো। তাহলে 25 বছরে ছিল 2 একক, তাহলে 50 বছর কত হবে 4 একক, যেহেতু কি জিওমেট্রিক হারে বাড়ছে, তাহলে জনসংখ্যা হচ্ছে 50 বছর পর 4 একক, কিন্তু খাদ্যের যোগান কত হচ্ছে 3 একক। ওকে, তার মানে কি দেখো যে এই ভারসাম্য কিন্তু আস্তে আস্তে নষ্ট হচ্ছে, মানে খাদ্যের যোগানের ঘাটতি দেখা যাচ্ছে। এবার 75 বছর পর যদি দেখি তাহলে জনসংখ্যা কত 4 থেকে হবে 8, আর খাদ্যের যোগান কত 3 থেকে হবে 4, তাহলে জনসংখ্যা হলো 8 একক আর খাদ্যের যোগান কত হলো 4 একক, ঘাটতি আরো বাড়লো, তাই তো। তো জনসংখ্যা বৃদ্ধির তুলনায় খাদ্যের যোগানের ঘাটতি আরো বাড়লো। যদি 100 বছর পর দেখি তাহলে কি হবে দেখো জনসংখ্যা কত 8 থেকে হবে 16 একক, তাই তো, আর খাদ্যের যোগান কি হবে 4 থেকে 5 একক। দেখো এবার এভাবে যত বছর বাড়বে, সময় যত যাবে, কি হচ্ছে দেখো যে খাদ্যের যোগানের ঘাটতি তত বাড়তে থাকবে, কিনা 200 বছর পরে কি হচ্ছে দেখো 200 বছর পরে কি হচ্ছে যে জনসংখ্যা কত হচ্ছে 256 একক, তাই তো, আর খাদ্যের যোগান কত হচ্ছে মাত্র 9 একক, তাই তো। তাহলে 200 বছর পরে যদি আমরা এই জনসংখ্যার বৃদ্ধি আর খাদ্যের যোগানের অনুপাত, মানে জনসংখ্যার বৃদ্ধির হার আর যদি খাদ্যের যোগানের বৃদ্ধির হারের অনুপাত ধরি, মানে জনসংখ্যার বৃদ্ধির হার ইস্টু খাদ্যের যোগানের বৃদ্ধির হার, তাহলে কত হচ্ছে দেখো 256:9, তাই তো। 200 বছর পরে হচ্ছে 256:9, তাই তো। আবার ঠিক এভাবে যদি আমরা হিসাব বের করি তাহলে দেখবো 300 বছর পরে এই জনসংখ্যার বৃদ্ধির হার ইস্টু খাদ্যের যোগান বৃদ্ধির হার কত হবে, কত 4096:13। তাই ম্যালথাস বলেছেন যে এভাবে জনসংখ্যার তুলনায় খাদ্যের পরিমাণ কম হওয়ায় বা খাদ্যের যোগানে ঘাটতি হওয়ায় দুর্ভিক্ষ দেখা দেবে, মহামারী দেখা দেবে, যুদ্ধ বিগ্রহের সম্ভাবনা বাড়বে, ফলে সাময়িকভাবে মৃত্যুহার বাড়বে, জনসংখ্যার মৃত্যুহার বাড়বে। আর মৃত্যুহার বাড়লে কি হবে, মৃত্যুহার বাড়লে জনসংখ্যার পরিমাণ কমবে বা জনসংখ্যা হ্রাস পাবে। আর এভাবেই কি হবে, এই জনসংখ্যা আর খাদ্যের যোগান, জনসংখ্যা ও খাদ্যের যোগানের মধ্যে আবার এক ভারসাম্য অবস্থা তৈরি হবে। তবে তিনি বলেছেন যে এই ভারসাম্য অবস্থা হবে ক্ষণস্থায়ী, কারণ পুনরায় কি হবে, জনসংখ্যা জিওমেট্রিক হারেই বাড়বে, তাই তো, জ্যামিতিক হারেই বাড়বে, এবং খাদ্যের যোগান কি অ্যারিথমেটিক হারেই বাড়বে, ফলে পুনরায় আবার একই প্রক্রিয়া দেখা দেবে। ওকে, দেখো এই যে আমাদের 3 বছর আগে এই যে করোনা ভাইরাসের এই যে লকডাউন, অনেকে ওই সময়
বলতো, যারা এই ম্যালথাসের তথ্য জানতো, ম্যালথাসের এই জনসংখ্যা পপুলেশন থিওরি জানতো, তারা বলতো, মজা করেই বলতো যে এটা এই ম্যালথাসের তত্ত্বের প্রভাব, এই করোনা ভাইরাসের অ্যাটাক নাকি ম্যালথাসের তত্ত্বের প্রভাব। এবার আমরা আরেকটু ডিটেলসে জেনে নিই যে ম্যালথাসের মতে বা জনসংখ্যা নিয়ন্ত্রণের ক্ষেত্রে ম্যালথাসের মতামত কি ছিল। দেখো, ম্যালথাস মনে করেন যে জনসংখ্যা দুটি উপায়ে নিয়ন্ত্রিত হয়, জনসংখ্যার বৃদ্ধি দুটি উপায়ে নিয়ন্ত্রিত হয়। একটি হচ্ছে এই ন্যাচারাল চেক বা পজিটিভ মেথড, আরেকটি হচ্ছে প্রিভেন্টিভ চেক। তো এই ন্যাচারাল চেক বা পজিটিভ মেথড বলতে তিনি দেখো যে প্রাকৃতিক প্রতিরোধ এবং আর্থসামাজিক প্রতিরোধগুলোকে বসিয়েছেন। প্রাকৃতিক প্রতিরোধগুলো কি কি দেখো, যে খরা, বন্যা, মহামারী, দুর্ভিক্ষ, এগুলো কি প্রাকৃতিক প্রতিরোধ, তাই তো। আর আর্থসামাজিক প্রতিরোধ কি, দাঙ্গা, যুদ্ধ বিগ্রহ, এগুলো আর্থসামাজিক প্রতিরোধ, তাই তো। এগুলোকে তিনি পজিটিভ মেথড বলেছেন, যে এগুলোর মাধ্যমে জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণ হতে পারে, তাই তো। আর এই প্রিভেন্টিভ চেক, দেখো প্রিভেন্টিভ চেক হচ্ছে যে মানুষ নিজে জন্ম নিয়ন্ত্রণের ক্ষেত্রে যে প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পারে, সেগুলোকেই এই প্রিভেন্টিভ চেক বলেছেন। যেমন দেখো, মানুষ নিজে কি করতে পারে, দেখো যে দেরিতে বিবাহ করা বা লেট ম্যারেজ, খুব স্বাভাবিক। যদি বিবাহ বেশি বয়সে বিবাহ হয় বা দেরিতে যদি বিবাহ হয়, তাহলে কি হবে, সন্ততি সংখ্যা কম হবে, সন্তান উৎপাদন সংখ্যা কম হবে। তিনি বলেছেন চিরকুমার থাকা, ঠিক আছে, এটাও তিনি বলেছেন যে বিয়ে না করা, চিরকুমার থাকা, তাহলে কি হবে, কি জনসংখ্যার বৃদ্ধি কমবে, তাই তো। আবার বলেছেন যে যৌন সম্পর্কের ক্ষেত্রে সংযমী আচরণ করা, শারীরিক সম্পর্কের সময় কি সংযমী আচরণ করা, স্ত্রী পুরুষের মধ্যে শারীরিক সম্পর্কের সময় সংযমী আচরণ করা। তো এগুলোর মাধ্যমে কি প্রিভেন্টিভ চেক, মানে এগুলোই হচ্ছে প্রিভেন্টিভ চেক, এগুলোর মাধ্যমে জনসংখ্যার বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করা যায়, ঠিক আছে। তো তিনি যেহেতু একজন ধর্মযাজকও ছিলেন, ফলে তিনি কিন্তু এই জন্ম নিয়ন্ত্রণের ক্ষেত্রে যে কৃত্রিম পদ্ধতি, সেগুলো ব্যবহারের, কৃত্রিম পদ্ধতি বা কৃত্রিম উপায় অবলম্বনের খুব একটা পক্ষপাতী ছিলেন না। তিনি যেহেতু ধর্মযাজক ছিলেন, ফলে তিনি নৈতিক সংযমের উপর বেশি গুরুত্ব দিয়েছেন। তবে তিনি এই প্রিভেন্টিভ চেকের তুলনায় ন্যাচারাল চেক বেশি সক্রিয় বলে মনে করেছেন। কারণ এই প্রিভেন্টিভ চেকের মাধ্যমে জনসংখ্যার বৃদ্ধি নিয়ন্ত্রণ করতে চাইলে যে ধরনের রুচি মানুষের মধ্যে, যে ধরনের শিক্ষা, যে ধরনের বিচার বুদ্ধি থাকা প্রয়োজন, তা খুব কম সংখ্যক মানুষের মধ্যেই পাওয়া যাবে। এই জন্য তিনি বলেছেন জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে এই ন্যাচারাল চেকটাই বেশি সক্রিয়। তাহলে আমরা এই ম্যালথাসের পপুলেশন থিওরি সম্পর্কে যা শিখলাম এবং যা জানলাম, সেটাকে যদি আমরা একটা ছকের মাধ্যমে রিপ্রেজেন্ট করি, একটা সাইকেল বা চক্রের মাধ্যমে রিপ্রেজেন্ট করি, তাহলে তোমাদের মনে রাখতেও খুব সহজ হবে। ওকে, তো এই ছকটা মনে রাখলে তোমরা পুরো তত্ত্বটা খুব সহজে মনে রাখতে পারবে। ওকে, দেখো কিরকম। তাহলে একদম প্রথম অবস্থায় যে জনসংখ্যা ও খাদ্যের যোগানে ভারসাম্য অবস্থা, তাই থাকে আমরা দেখলাম, তাই তো। এবার ভারসাম্য অবস্থার পরে কি হবে, ধীরে ধীরে সময় বৃদ্ধির, মানে সময় অতিক্রমের সঙ্গে সঙ্গে কি হবে, যে জ্যামিতিক হারে জনসংখ্যা বৃদ্ধি পাবে, তাই তো। তার মানে 1 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 8, 8 থেকে 16 এভাবে বৃদ্ধি পাবে। আর গাণিতিক হারে খাদ্যের যোগান বৃদ্ধি পাবে, তাই তো। কত, 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, তাই দেখলাম আগে, তাই তো। এবার তাহলে জ্যামিতিক হারে জনসংখ্যার বৃদ্ধি আর গাণিতিক হারে খাদ্যের যোগান বৃদ্ধির জন্য একসময় কি হবে, একসময় জনসংখ্যা ও খাদ্যের যোগানে ভারসাম্য নষ্ট হয়ে যাবে, তাই তো। জনসংখ্যা ও খাদ্যের যোগানে কি ভারসাম্যহীন অবস্থার তৈরি হবে, তাই তো। এবার ভারসাম্যহীন অবস্থায় তৈরি হলে তখন কি হবে, এই ন্যাচারাল চেক আসবে, তাই তো। ন্যাচারাল চেক বা প্রিভেন্টিভ চেকের মাধ্যমে কি জনসংখ্যা নিয়ন্ত্রিত হবে। ন্যাচারাল চেক কি বলেছি, খরা, বন্যা, দুর্ভিক্ষ, মহামারী, এগুলো, তাই তো। প্রিভেন্টিভ চেক আগেই বলেছি কি, বেশি লেট ম্যারেজ, তাই তো, বা চিরকুমার থাকা, এগুলো, তাই তো। এবার ন্যাচারাল চেক হলো, প্রিভেন্টিভ চেক হলো। এবার এই দুই রকম চেক হয়ে যাওয়ার পরে বা নিয়ন্ত্রিত হয়ে যাওয়ার পরে
পুনরায় কি হবে, জনসংখ্যা ও খাদ্যের যোগানে ভারসাম্য অবস্থা ফিরে আসবে। তাই তো তো এই ছকটা যদি মনে রাখতে পারো তাহলে খুব সহজেই তোমরা লিখতে পারবে। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে পরের ক্লাসে।